আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা। তো এই সাধারণ জাবেদার উপরে ধারাবাহিক ক্লাসের আজ আমাদের ১৩তম ক্লাস এবং আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। প্রশ্নটা পাশেই তোমরা দেখতে পাচ্ছ এবং এটা তোমাদের বিবিএ এবং বিবিএস এর মোস্ট রিপিটেড একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করতে পারলে তোমরা জাবেদার একটা বিশদ ধারণা পাবে যে পরীক্ষায় তোমাদের কোন ধরনের কোশ্চেন আসবে। তো আমি বলেছিলাম জাবেদাটা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ একটা টপিক বা বেসিক একটা টপিক তোমাদের হিসাব বিজ্ঞানের, সুতরাং এই জাবেদাটা ভালো মতন শেখার জন্য, খুব ভালো মতন শেখার জন্য তোমাদের ১৩০টা জাবেদা আমি তোমাদের সলভ করে দিব। তো অলরেডি আমি ৯০-এর উপরে জাবেদা তোমাদের করিয়ে দিয়েছি, ৯০টার উপরে। তো আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জাবেদা শিখতে পারবো এই প্রশ্নটা সমাধানের মাধ্যমে। এবং এই ধরনের কোশ্চেন ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আরো সলভ করে দিব। যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর নিচে লিখে জানাতে পারো যে এই ধরনের প্রশ্ন তোমাদের আরো দরকার আছে কিনা। তো জাবেদার যে সক অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ, 5টা কলাম হবে। প্রথম কলামটা হবে ডেট মানে তারিখ, এরপর হবে অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, এরপর লিখবা রেফারেন্স মানে সূত্র, এরপর ডেবিট টাকা ক্রেডিট টাকা, উপরে জেনারেল জার্নাল লিখে নেবে এবং সম্পূর্ণ ছকটা অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে টানবে। এবং তোমাদের যত অ্যাকাউন্টিং এর যত ছক, সব ছক অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে টানবে, কলম দিয়ে টানবে না, কেমন? আর একটা জিনিস মনে রাখবে, এই জেনারেল জার্নালের উপরে অবশ্যই তুমি প্রতিষ্ঠানের নামটা লিখবে। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে এই প্রতিষ্ঠানের নাম কিন্তু লেখা আছে কি, আসমা ড্রাই ক্লিনার্স। আসমা ড্রাই ক্লিনার্স। তাহলে এই প্রতিষ্ঠানের নামটা তুমি প্রথমে লিখবে এই জেনারেল জার্নালের উপরে। প্রতিষ্ঠানের নাম লিখে তারপরে লিখবে হচ্ছে জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল সাধারণ জাবেদা, কেমন? তো চলো এবার আমরা ঝটপট প্রশ্নটা সমাধান করে ফেলি। তো প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ব। মিস আসমা ওপেন্ড দ্য আসমা ড্রাই ক্লিনার্স। তাহলে মিস আসমা একজন ভদ্র মহিলা, তিনি ওপেন্ড মানে কি শুরু করছে বা খুলছেন, কি খুলছেন? আসমা ড্রাই ক্লিনার্স মানে আসমা ড্রাই ক্লিনার্স মানে বুঝছো তো, লন্ড্রি বা ফেব্রিক কেয়ার বলো যেটাকে আর তোমরা আর কি, লন্ড্রি টন্ড্রি মানে যেখানে কি জামা কাপড় ধোয় আর কি। তো আসমা ড্রাই ক্লিনার্স অন সেপ্টেম্বর 1, 2013 মানে সেপ্টেম্বরের 1 তারিখ 2013 সালে তিনি আসমা ড্রাই ক্লিনার্স নামে একটা প্রতিষ্ঠান শুরু করছে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ মানে তার ব্যবসা চালুর প্রথম মাসে, ফার্স্ট মান্থ মানে কি প্রথম মাসে, অফ অপারেশনস তার কার্যক্রম, দ্য ফলোইং ট্রানজাকশন মানে নিচের যে ট্রানজাকশন গুলো, লেনদেন গুলো, অকার্ড মানে ঘটেছে, মানে নিচে কিছু লেনদেন ঘটছে। তার মানে এখানে কিছুই বলেনি, আমার এই নিচের লেনদেন গুলোর মূলত জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তো দেখি সেপ্টেম্বর 1-এ কি ট্রানজাকশন হয়েছে বা কি লেনদেন হয়েছে। তো এখানে লিখছে সেপ্টেম্বর 1 আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তার মানে আসমা 20,000 টাকা ইনভেস্ট করছে। কোথায় ইনভেস্ট করছে? ইন বিজনেস, ব্যবসায়। তাহলে এই যে আসমা, এই আসমা তো প্রতিষ্ঠানের মালিক। তাহলে মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয়, আমরা সবাই জানি সেটাকে আমরা বলি মূলধন। আমার সঙ্গে বলো, মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয়, মালিক যখন ব্যবসায় কোনো কিছু ইনভেস্ট করে, সেটাকে আমরা বলি মূলধন। এবং মালিক এখানে কি ইনভেস্ট করতেছে? মালিক এখানে ক্যাশ ইনভেস্ট করতেছে, 20,000 ক্যাশ। মালিক এখানে নগদ টাকা ইনভেস্ট করতেছে। কত টাকা? 20,000 টাকা। তাহলে মালিক যখন ব্যবসায় কোনো কিছু ইনভেস্ট করে, ব্যবসায় কিন্তু সেই টাকাটা আসতেছে। মালিক এখানে ব্যবসায় নগদ টাকা ইনভেস্ট করতেছে। কত টাকা? 20,000 টাকা ইনভেস্ট করতেছে। তার মানে ব্যবসায় 20,000 টাকা আসতেছে। তাহলে ব্যবসায় 20,000 টাকা আসা মানে হচ্ছে হলো নগদ টাকার সম্পদ ব্যবসায় বৃদ্ধি পাইছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা ক্যাশ কি করব? ডেবিট করব। ওকে। আর মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয়, যেমন এখানে আসমা কি করছে? ইনভেস্ট করছে, মানে
টাকা বিনিয়োগ করছে, কত টাকা? 20,000 টাকা। তাহলে মালিক যখন কোনো কিছু ইনভেস্ট করে ব্যবসায় তখন সেটাকে আমরা মূলধন বলি। আর আমরা এটাও কিন্তু পাশাপাশি জানি মালিক যখন ব্যবসা থেকে কিছু নেয় সেটাকে বলা হয় উত্তোলন। সহজে বুঝো, মালিক ব্যবসায় কিছু দিলে মূলধন, কিছু নিলে কি? উত্তোলন। তাহলে মালিক এখানে ব্যবসায় যেহেতু ইনভেস্ট করতেছে তার মানে মালিক ব্যবসায় দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো মূলধন। তাহলে মূলধন দিলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা ক্যাশকে কি করব? ক্রেডিট করব, সরি ক্যাপিটালকে ক্রেডিট করব। আচ্ছা, মালিক কত টাকা ইনভেস্ট করছে? 20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 20,000 ক্যাশ ডেবিট, 20,000 টাকা ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, এখানে তারিখটা অবশ্যই একটু মেনশন করে দিতে হবে। এটা হলো 2013 সালের অঙ্ক, সেপ্টেম্বর 1। তাহলে আমরা এখানে লিখবো 2013। ওকে। আর এই জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের, এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা সবাই মনে রাখবে। সেটা হচ্ছে সম্পত্তি আর ব্যয় যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। এবং আয় দায় মালিকানা সত্ত্ব যদি প্রতিষ্ঠানে হ্রাস পায় তাহলে ডেবিট হয়, এবং আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। কেমন? জাস্ট উল্টা, সম্পত্তি ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। শুধুমাত্র এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা এই জাবেদাটা করেছি। যেমন এখানে ব্যবসায় নগদ টাকা ক্যাশ বৃদ্ধি পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে। এবং মালিক ব্যবসায় যখন মূলধন দেয় এটা হচ্ছে হলো মালিকের ওই ব্যবসার প্রতি দাবি বৃদ্ধি পায়, এই জন্য আমরা ক্যাপিটালকে ক্রেডিট করেছি, মানে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করেছে। আর আমরা সবাই জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। কেমন? আচ্ছা, এবার আমাদের এক্সপ্লানেশন লিখতে হবে। এখন তোমরা অনেকেই বলো যে স্যার এখানে এক্সপ্লানেশন লিখতে হবে কিনা বা ব্যাখ্যা লিখতে হবে কিনা। আমি বারবার বলছি, এখনো বলছি, জাবেদা দিলে অবশ্যই অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, মানে ব্যাখ্যা দেওয়া একদম মাস্ট। এখন যদি প্রশ্নে তোমাকে বলে দেয় যে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই বা উইদাউট এক্সপ্লানেশন, তখন তুমি ব্যাখ্যা দিবে না। বাট নর্মালি তুমি সবসময় কি দিবে? জাবেদা দিলেই ব্যাখ্যা দিবে। তাহলে এখানে আমরা ব্যাখ্যা দিব। ব্যাখ্যা দেওয়ার নিয়মটা কি? জাস্ট প্রথমে লিখবো যেহেতু, এরপর লিখবো টু রেকর্ড। ঠিক আছে, টু রেকর্ড আসমা, সরি বড় হাতের এ হবে, নামে বড় হাতের এ হয়, আসমা ইনভেস্ট ক্যাশ ইন দা বিজনেস। ওকে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম জাবেদা। এবার সেপ্টেম্বর 2 এর দিকে যদি খেয়াল করি, কি বলছে? দ্য কোম্পানি, মানে এই ব্যবসাটা, এই কোম্পানিটা কি করছে? পেইড টাকা 1000, মানে 1000 টাকা পেইড করছে, পরিশোধ করছে। ক্যাশ, কিসে? নগদে পরিশোধ করছে। ফর স্টোর রেন্ট, স্টোর মানে কি? দোকান, আর রেন্ট মানে ভাড়া। কিসের জন্য? দোকান ভাড়ার জন্য। ফর সেপ্টেম্বর, তার মানে এই সেপ্টেম্বর মাসের সে দোকান ভাড়া পরিশোধ করছে। এখন এখানে আবার তোমরা প্যাচ লাগায় না যে স্যার সেপ্টেম্বর 2 তারিখে যেহেতু অফিস, মানে কি বলে এখানে কি দিয়েছে? স্টোর রেন্ট, যেহেতু মানে কি বলে দোকান ভাড়া দিয়েছে 2 তারিখে, তাহলে এটা কি স্যার অগ্রিম ভাড়া হবে? জি না। এই যে 2 তারিখে সে যে দোকান ভাড়াটা দিছে এটা অবশ্যই অবশ্যই গত মাসের। ঠিক আছে, এটা সেপ্টেম্বর মাসে দিয়েছে ঠিক আছে, কিন্তু টাকাটা মূলত গত মাসের। কারণ স্বাভাবিকভাবে আমরা কিন্তু বাংলাদেশে এই নিয়মটাই যে আমরা 1 মাস থাকি তারপরে কিন্তু আমরা ভাড়াটা প্রদান করি। এখন অ্যাডভান্স যদি দেওয়া থাকে তারপরেও কিন্তু আমরা মাসের শেষে যেয়ে টাকা দেই, এবং মাসের শেষে যেয়ে কিন্তু আমরা গত মাসের টাকাটা দেই। কেমন? তার মানে এখানে সেপ্টেম্বর মাসের টাকা দিছে ঠিক আছে, বাট এই সেপ্টেম্বর মাসের আগের মাসের টাকা মূলত দিয়েছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? স্টোর রেন্ট, মানে দোকান ভাড়া নামক যে খরচটা, এই খরচটা বৃদ্ধি পাচ্ছে না? যখন আমরা ভাড়া দিচ্ছি তখন আমাদের খরচটা বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের খরচটা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের ব্যবসা থেকে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে। কেমন? তাহলে এটা আমরা লিখবো সেপ্টেম্বর 2। তাহলে আমাদের যে খরচটা বৃদ্ধি পাচ্ছে, খরচটা কি? এটা হচ্ছে হলো স্টোর রেন্ট। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি রেন্ট এক্সপেন্স। রেন্ট রেন্ট এক্সপেন্স, রেন্ট মানে ভাড়া, এক্সপেন্স মানে খরচ। ভাড়া খরচ ডেবিট, এবং আমাদের টাকাটা অবশ্যই নগদে চলে যাচ্ছে, এই জন্য আমরা ক্যাশকে কি করব? ক্যাশকে অবশ্যই অবশ্যই ক্রেডিট করব। কেমন? আচ্ছা,
কত টাকা আমরা ভাড়া দিয়েছি? ভাড়া দিয়েছি হলো 1000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1000 টাকা। টু রেকর্ড লিখে প্রশ্নে যা আছে তাই তোমার মতন করে লিখে দিবে, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? পেইড স্টোর রেন্ট। টু রেকর্ড পেইড স্টোর রেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের অফিস ভাড়া প্রদান, সরি আমরা এটা হচ্ছে হলো দোকান ভাড়া পরিশোধ করছি, তার জাবেদা দিছি। এখানে মূলত আমাদের রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ বৃদ্ধি পেয়েছে, মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে জন্য ডেবিট করছি। আর এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে এর জন্য আমাদের নগদ টাকা তো এখানে চলে গেছে। যখন আমরা ভাড়া দিচ্ছি তখন আমার নগদ টাকা নামের সম্পদ কি কমে যাচ্ছে না? তাহলে সম্পদ কমলে আমরা কি করব? ক্রেডিট করব। এই জন্য আমরা ক্যাশকে ক্রেডিট করছি। তাহলে এইটা হচ্ছে আমাদের দোকান ভাড়া পরিশোধের জাবেদাটা আমরা দিলাম। 3 নাম্বার দেখি। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, একটু বড়, তোমাদের অনেকটা প্যাচ গোছ লেগে যেতে পারে, কিন্তু জিনিসটা খুবই সহজ। এটাকে বলা হয় মিশ্র জাবেদা। মিশ্র জাবেদা মানে কি? যে জাবেদা অনেকগুলো ডেবিট ক্রেডিট থাকে ওটাকে মিশ্র জাবেদা বলে। মিশ্র জাবেদা একদম পেঁচানোর কোনো কিছু নাই, জাস্ট সহজ, একটু খেয়াল করো। পারচেসড ওয়াশার এন্ড ড্রায়ার্স ফর টাকা 25,000। তার মানে দেখো এখানে পারচেসড করছে। পারচেসড মানে কি? ক্রয় করছে। কি ক্রয় করছে এখানে ভালো মতন খেয়াল করো। ওয়াশার এন্ড ড্রায়ার্স, ঠিক আছে? ওয়াশার্স এন্ড ড্রায়ার্স, ঠিক আছে? আচ্ছা, ওয়াশার্স এন্ড ড্রায়ার্স তার মানে কি? এই দেখো এখানে কিন্তু মূলত এটা ড্রাই অ্যান্ড ক্লিনার্স, তার মানে এখানে বুঝছো এটা হলো লন্ড্রি সেবা প্রদান করে, মানে জামা কাপড় ধোয়ার কাজ করে। এখন ওরা যদি ওয়াশার কিনে, ওয়াশার মানে কি? যে ওয়াশিং মেশিন টাইপের আর কি, এবং ড্রায়ার, ওই ড্রায়ার মানে হচ্ছে ওই যে ড্রাই ওয়াশ করে না অনেকে, ওই সেই ড্রায়ার মানে যেটা দিয়ে আর কি কাপড় চোপড় শুকায় আর কি। তো এটা একটা মেশিন, ঠিক আছে? এটা একটা মেশিন যেটা মূলত ওই লন্ড্রিতে ব্যবহার করে। তাহলে এই মেশিন যখন ক্রয় করে, এটা তো ওয়ান কাইন্ড অফ কি স্থায়ী সম্পদ ক্রয় না? তো এই স্থায়ী সম্পদটা ক্রয় করছে কত টাকা দিয়ে? 25,000 টাকা দিয়ে। এবং এইটার নাম কি? এটার নাম হচ্ছে হলো লন্ড্রি ইকুইপমেন্ট। তার মানে এই যে ওয়াশার এন্ড ড্রায়ার, এটা মূলত কোথায় ব্যবহার করবে? লন্ড্রিতে। এবং লন্ড্রি একটা ইকুইপমেন্ট, এটা মেশিন একটা, কারণ এগুলো ওয়াশার ড্রায়ার এগুলো তো মেশিনই। তাহলে মেশিনের ইংরেজি কি? ইকুইপমেন্ট। তার মানে এখানে তুমি শুধু ইকুইপমেন্ট বললে হবে, বা যেহেতু এই ইকুইপমেন্টটা লন্ড্রিতে ব্যবহার করা হয়, এই মেশিনটা যেহেতু লন্ড্রিতে ব্যবহার করা হচ্ছে, সেহেতু তুমি এটা বলতে পারো লন্ড্রি ইকুইপমেন্ট, বা শুধু ইকুইপমেন্ট বললেও হবে। তাহলে আগে ওইটা আমরা ডেবিট করে নিই। এটা হলো তোমার সেপ্টেম্বর 3। লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট। কেমন? আচ্ছা খেয়াল করো, আমি কত টাকা লন্ড্রি ইকুইপমেন্ট কিনলাম? আমি হচ্ছে হলো 25,000 টাকার লন্ড্রি ইকুইপমেন্ট কিনলাম। তাহলে 25,000 টাকার আমার সম্পদ বৃদ্ধি পেল। আমার প্রতিষ্ঠানে 25,000 টাকার সম্পদ বৃদ্ধি পেল, কারণ এই লন্ড্রি ইকুইপমেন্টটা তো আমি কিনে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছি। তাহলে আমার এই 25,000 টাকার সম্পদ বৃদ্ধি পেল, আর সম্পদ বৃদ্ধি পেলে আমরা সবাই জানি কি হয়? ডেবিট হয়। তার মানে এটা আমরা ডেবিট করলাম। এবার খেয়াল করো, এটা তো আমি 25,000 টাকা দিয়ে কিনছি, কেনার পরে আমরা পেইং মানে কি? পরিশোধ করছি। কি পরিশোধ করছি? 10,000 টাকা ইন ক্যাশ। তার মানে আমি জিনিসটা কিনলাম 25,000 টাকার, কিন্তু 25,000 টাকায় কিনে আমি এখানে ক্যাশ নগদে পরিশোধ করছি কত টাকা? মাত্র 10,000 টাকা। তাহলে এখানে আমরা ক্যাশকে কি করব? ক্রেডিট করব। আচ্ছা, কত টাকা ক্যাশ দিয়েছি আমরা? 10,000 টাকা। তাহলে আমার 10,000 টাকার সম্পদ কমে গেল, কারণ 10,000 টাকা যেহেতু আমি নগদে দিলাম, সেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ 10,000 টাকা সম্পদ চলে গেল, নগদ টাকা 10,000 চলে গেল। এই 10,000 টাকা নগদ, এটাই তো সম্পদ। তাহলে এখানে আমার সম্পদ কমে যাচ্ছে। তার মানে 25,000 টাকার সম্পদ বাড়তেছে লন্ড্রি ইকুইপমেন্ট, আর 10,000 টাকার ক্যাশ নামক নগদ সম্পদ এটা কমে যাচ্ছে। তাহলে সম্পদ বাড়লে ডেবিট, আবার সম্পদ কমলেও কি? ক্রেডিট। এবার একটু দেখি, তাহলে এখন বাকি কত? 15,000 টাকা। এখন ওই 15,000 টাকা তো তাহলে দেয় নাই, তাহলে কি করছে এই 15,000 টাকার? দেখো, সাইনিং আর টাকা 15,000, 6 মান্থ, 12% নোটস পেয়াবল। তার মানে 12% সুদে সে একটা নোটস পেয়াবল। এই নোটস পেয়াবল মানে কি? এটা তোমরা সবাই জানো। নোটস পেয়াবল মানে হচ্ছে প্রদেয় বিল। নোটস পেয়াবল মানে কি? প্রদেয় বিল। আর আমি তোমাদের এও বলি, তোমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের অনেকের কাছে কিন্তু এই মানে ভোকাবুলারি গুলো অনেক প্রবলেম হইতে পারে।
আর বইয়ে তো আসলে হাজার হাজার ভোকাবুলারি দেওয়া থাকে সাধারণত, এতগুলো আসলে মুখস্থ করা সবসময় সম্ভব নাও হয়ে উঠতে পারে। এজন্য আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে একটা পিডিএফ পাবে তোমরা, ওই পিডিএফটা তোমরা একটু ডাউনলোড করে নিবে। ওখানে 40 থেকে 50টা বা ম্যাক্স এরকম 50-60টার মতন ভোকাবুলারি দেওয়া আছে, মোর দ্যান ইনাফ তোমার অনার্স লাইফে, মানে ফার্স্ট ইয়ারে অত্যন্ত আর কোনো মানে তোমার ভোকাবুলারি নিয়ে টেনশন করতে হবে না, জাস্ট ওই 60টা মুখস্থ করলেই হয়ে যাবে, কেমন একদম 100% হয়ে যাবে। এটা সাজেশন আকারে আমি তোমাদের দিচ্ছি আর কি, ঠিক আছে? এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্টও তোমরা পেয়ে যাবে, কেমন? বা সমস্যা হলে আমাদের পেজে মেসেজ করো। তো দেখো এখানে হচ্ছে 15,000 টাকা নোটস পেয়াবল। এখন এখানে কিন্তু বাবারা এই 12%-এর কোনো কাজ নাই, কারণ এই নোটস পেয়াবল আমাদের কোনো কাজ, মানে নোটস পেয়াবল এই 12% যে সুদ, এই 12% কি এই নোটস পেয়াবলের সুদ, এই প্রদেয়বিলের সুদ, তার মানে এই 12%-এর কাজ কিন্তু এখানে নাই। মোট কথা হচ্ছিল বাকি 15,000 টাকা নোটস পেয়াবল, মানে বাকি 15,000 টাকা প্রদেয়বিলের স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু বলছে সাইনিং, সাইনিং মানে কি স্বীকৃতি দেওয়া, সাইন মানে যেমন স্বাক্ষর করা, এই স্বাক্ষর মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, তার মানে সে নোটস পেয়াবলে স্বীকৃতি দিছে, নোটস পেয়াবলে স্বীকৃতি দিছে। তার নোটস পেয়াবলে স্বীকৃতি দিলে কি হয়, প্রদেয় কি একটা দায় না? তাহলে আমি 15,000 টাকার দায়ে স্বীকৃতি দিচ্ছি, তার মানে আমাদের প্রদেয় বিল নামক একটা দায় বৃদ্ধি পাচ্ছে, আর দায় বৃদ্ধি পাইলে আমরা সবাই জানি কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখবো নোটস পেয়াবল ক্রেডিট। কত টাকা? 15,000 টাকার নোটস পেয়াবল। ওকে, টু রেকর্ড পারচেসড, পারচেসড হচ্ছে লন্ড্রি ইকুইপমেন্ট in cash and notes payable, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের লন্ড্রি ইকুইপমেন্ট আমরা ক্রয় করছি, যার 10,000 টাকা আমি নগদে পরিশোধ করেছি এবং বাকি 15,000 টাকার আমি প্রদেয় বিলের স্বীকৃতি দিয়েছি, তার মানে এখানে প্রদেয় বিল নামক আমার দায় বৃদ্ধি পেল। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বরে যাবে। এবার 4 নাম্বার, এরপর আরো কিছু আমি তোমাদের এন্ট্রি করাবো এই অঙ্কটারই। তো 4 নাম্বার কি বলছে, পেইড টাকা 2,400, তার মানে আমি 2,400 টাকা পরিশোধ করছি ফর আ অন ইয়ার। এখানে একটু ভালো মতন খেয়াল করো, এটা কিন্তু অন ইয়ার, 1 ইয়ার মানে কি 1 বছর। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, ইন্স্যুরেন্স পলিসি মানে হচ্ছে বীমা পলিসি, তার মানে আমি এখানে 1 বছরের একটা বীমা পলিসি গ্রহণ করছি, বুঝছো? কিন্তু এখানে কিন্তু অঙ্কটা হচ্ছিল 1 মাসের, কোন মাসের? সেপ্টেম্বর মাসের। এখন সেপ্টেম্বর মাসে এসে যদি, বা সেপ্টেম্বর মাসের 4 তারিখে এসে যদি আমি 1 বছরের একটা দুর্ঘটনা বীমা কিনি, তাহলে এই 1 বছরের টাকাটা কিন্তু আমি সেখানে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে 2,400 টাকা, এই 2,400 টাকা কিন্তু 1 বছরের জন্য। তার মানে এই যে আমরা ইন্স্যুরেন্স পলিসিটা ক্রয় করলাম, বা এই ইন্স্যুরেন্স বাবদ, ইন্স্যুরেন্স মানে বীমা, এই বীমা বাবদ যে আমি 2,400 টাকা দিলাম, এটা কিন্তু আমি অগ্রিম দিলাম, কারণ আমি এটা 1 বছরের জন্য টাকাটা দিয়ে রাখছি। 1 বছরের ভিতরে যদি আমি কোনো আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আমার যদি কোনো দুর্ঘটনা হয়, তখন তারা আমার ক্ষতিপূরণ দিবে, ঠিক আছে? বীমার বিষয়টা তো তোমরা জানোই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে 2,400 টাকা 1 বছরের জন্য পরিশোধ করছি, মানে 1 বছরের জন্য আমরা বীমা ক্রয় করছি, ঠিক আছে? তো 1 বছরের জন্য কিনলে এটা তো অগ্রিম বীমা, তাহলে অগ্রিম বীমা খরচের অগ্রিম কি? সম্পদ, তার মানে এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কেমন সম্পদ? প্রিপেইড ইন্স্যুরেন্স নামক সম্পদ। অগ্রিম বীমার ইংরেজি কি? প্রিপেইড ইন্স্যুরেন্স। অগ্রিম ইংরেজি হলো প্রিপেইড, ঠিক আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। এবং এই যে প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমি ক্রয় করলাম কত টাকার? 2,400 টাকার, তাহলে লিখলাম 2,400 ডেবিট। নাও কোশ্চেন ইজ, এই টাকাটা তো আমাদের নগদে চলে গেল, আমি 1 বছরের জন্য কিনলেও টাকাটা তো আমার সেপ্টেম্বর মাসের 4 তারিখে নগদেই দিয়ে দিতে হচ্ছে, তাহলে আমাদের ক্যাশ কি হবে? ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট হচ্ছে।
2400। ঠিক আছে, তাহলে আমরা কারণ কি লিখবো? টু রেকর্ড পারচেসড one year ইন্স্যুরেন্স পলিসি, যে আমি 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করলাম। তার মানে এখানে আমাদের এই প্রিপেইড ইন্স্যুরেন্স এটা কিন্তু খরচের অগ্রিম। এই খরচের অগ্রিম এটা কিন্তু একটা সম্পদ। তার মানে এই প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের জন্য একটা সম্পদ। এখন খরচের অগ্রিম সম্পদ এটা তোমাকে একটু জানতে হবে। হিসাব বিজ্ঞানে সকল প্রকার খরচের অগ্রিম, এই ইন্স্যুরেন্স, এই বীমা কিন্তু আমাদের জন্য একটা খরচ। তো সেটা যখন আমরা অগ্রিম পরিশোধ করি সেটা আমাদের কি হয়ে যায়? খরচের অগ্রিম হয়ে যায়। তাহলে খরচের অগ্রিম কি হবে? সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ডেবিট হচ্ছে। এবং এই প্রিপেইড ইন্স্যুরেন্সের টাকাটা আমি যখন ক্যাশে পরিশোধ করে দিচ্ছি, নগদে পরিশোধ করে দিচ্ছি, তাহলে আমাদের ক্যাশ নামক যে সম্পদটা, সেই সম্পদটা কিন্তু আবার কমে যাচ্ছে। এজন্য আবার ক্যাশকে আমরা ক্রেডিট করছি। তার মানে এখানে একদিক থেকে সম্পদ বৃদ্ধি পেল, আরেক দিক থেকে সম্পদ হ্রাস পেল। সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য ডেবিট হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে এজন্য ক্রেডিট হয়েছে। আর এই প্রিপেইড ইন্স্যুরেন্স এটাকে কিন্তু খরচ বলা যাবে না, কারণ প্রিপেইড ইন্স্যুরেন্স মানেই খরচের অগ্রিম, আর খরচের অগ্রিম মানেই হলো সম্পদ। কেমন? তো চলো এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এন্ট্রিজ সমাধান করি। সেপ্টেম্বর 10 তারিখে বলেছে রিসিভড আ বিল, মানে একটা বিল রিসিভড হয়েছে, মানে পেয়েছি, একটা বিল আমরা পেয়েছি ফ্রম দ্য ডেইলি নিউজ। কার কাছ থেকে? ডেইলি নিউজের কাছ থেকে। এখন ডেইলি নিউজ কেন আমাদের বিল দিল? এই যে ফর অ্যাডভার্টাইজিং, যে আমরা ওখানে বিজ্ঞাপন দিয়েছি, একটা নিউজ পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিছি। দ্য ওপেনিং দ্য শপ, মানে আমাদের যে ব্যবসাটা শুরু করছি এই এর বিজ্ঞাপনটা আমরা দিছি, যে আমরা একটা ব্যবসা শুরু করছি। ঠিক আছে, টাকা কত? 500 টাকা। এখন এখানে বুঝতে হবে এখানে কিন্তু বিল এসেছে, আমরা কিন্তু এখনো টাকাটা দেইনি, যেহেতু এখানে বলছে রিসিভড আ বিল ফ্রম, কি কার কাছ থেকে বিলটা পেয়েছি? ডেইলি নিউজের কাছ থেকে। তার মানে এখানে আমি কিন্তু বিল পেয়েছি। তাহলে আমরা যদি বিল পাই তাহলে কিন্তু এখানে আমাদের টাকাটা এখনো যায়নি। তাহলে এখানে ঘটলো কি? এখানে ঘটলো হচ্ছে আমাদের খরচটা কিন্তু হয়ে গেছে, খরচটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিজ্ঞাপন যে খরচটা। কারণ আমরা এখানে বিলটা কেন পেয়েছি? এই রিসিভড আ বিল, এই বিলটা কেন পেয়েছি? ফর অ্যাডভার্টাইজিং। এই যে ফর অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন। তার মানে আমরা বিজ্ঞাপনের জন্য এই বিলটা পেয়েছি। তার মানে বিজ্ঞাপন নামক খরচটা আমাদের বৃদ্ধি পেল। এখন বলতে পারেন স্যার আমি তো বিল পেয়েছি, তার মানে কি বাবা? এই যে বিজ্ঞাপন বাবদ যে আমি খরচটা, মানে মানে যে বিলটা আমি পেয়েছি, এই বিলের টাকাটা তো আজ হোক কাল হোক আমাকে দিতে হবে। তো আমি যখন দিব তখন ওই বিজ্ঞাপন বাবদ ওইটা আমাদের কি হবে? খরচ হবে। তার মানে এখানে আমাদের কিন্তু বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাচ্ছে। আরেকটা কি বৃদ্ধি পাচ্ছে? যেহেতু আমরা এখনো টাকাটা দেইনি, সুতরাং এখানে আমাদের পাওনাদার, দায় বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? এই ডেইলি নিউজ আমাদের কাছে পাওনাদার। কারণ কি? সে আমাকে বিল দিয়েছে, আমি এখনো যেহেতু টাকাটা দেইনি, তার মানে ডেইলি নিউজ আমাদের কাছে কি? বিজ্ঞাপন বাবদ টাকা পায়। সুতরাং ডেইলি নিউজ আমাদের কাছে কি? একজন পাওনাদার। তার মানে এখানে আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং দায় বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। তাহলে কি খরচ? বিজ্ঞাপন খরচ। তাহলে বিজ্ঞাপন খরচের ইংরেজি কি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। এবং এখানে আমরা কি? পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। আমাদের কি বৃদ্ধি পাচ্ছে? পাওনাদার। কে পাওনাদার? ডেইলি নিউজ। তার মানে এখানে আমাদের পাওনাদার ইংরেজি কি? অ্যাকাউন্টস পেয়াবল। ঠিক আছে, তাহলে আমরা পাওনাদার বৃদ্ধি করব, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যায়, তাহলে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকার বিল পেয়েছি আমরা? 500 টাকার। তাহলে এখানে আমরা 500 টাকা ডেবিট করব, আবার 500 টাকা ক্রেডিট করে দেব। এটা হচ্ছিল সেপ্টেম্বর কত? সেপ্টেম্বর 10 তারিখ। আচ্ছা, কারণ কি লিখবো আমরা? যেহেতু টু রেকর্ড received a advertising bill, আমরা একটা অ্যাডভার্টাইজিং বিল পেয়েছি আর কি। কেমন? আচ্ছা, নেক্সট এন্ট্রিতে আমরা চলে যাই। সেপ্টেম্বর 20 তারিখে কি বলছে? আসমা, আসমাকে এই প্রতিষ্ঠানের মালিক উইথড্র মানে হচ্ছে হলো উত্তোলন করা। তাহলে আসমা উত্তোলন করছে কত টাকা? টাকা 700। তার মানে আসমা 700 টাকা উত্তোলন করছে
ফর পার্সোনাল ইউজ, ফর কিসের জন্য? পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ মানে কি? ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করছে। এখন আমরা সবাই জানি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নিলে সেটাকে আমরা উত্তোলন বলি। তার মানে এখানে, আর আমরা জানি উত্তোলন হিসাব সবসময় কি হয়? ডেবিট হয়। তাহলে উত্তোলনকে আমরা ডেবিট করব। এটা হলো কয় তারিখ? 20 তারিখ। তাহলে আমরা লিখবো উত্তোলন ইংরেজি ড্রয়িং, ড্রয়িংস ডেবিট, বা উইথড্রিউ লিখলেও হবে। ঠিক আছে, এই যে এই উইথড্রিউ এটা মানেও কিন্তু উত্তোলন, তোমরা এটা লিখলেও হবে, এই ড্রয়িং লিখলেও হবে, এই উইথড্র লিখলেও হবে। তাহলে ড্রয়িংস ডেবিট, এবং টাকাটা কিন্তু এই 700 টাকা সে নগদে উত্তোলন করলো। ঠিক আছে, তাহলে নগদ টাকা তো ব্যবসা থেকে চলে যাচ্ছে, যেহেতু মালিক আসমা ব্যবসা থেকে 700 টাকা নিয়ে নিল, তাহলে ব্যবসার 700 টাকা কিন্তু চলে যাচ্ছে। তাহলে ব্যবসা থেকে 700 টাকার নগদ, মানে 700 টাকা যে নগদ সম্পদ, সেই সম্পদটা কিন্তু 700 টাকা কমে যাচ্ছে। তাহলে সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাচ্ছে। কত টাকা? 700 টাকা। কারণ কি লিখবো? যেহেতু টু রেকর্ড আগে লিখে নিতে হবে, টু রেকর্ড আসমা, টু রেকর্ড আমরা লিখি ওনার্স, ওনার withdraw cash for personal use। ব্যাখ্যা নিজের মতন করে লিখে দিলেই হবে। লাস্ট এই অঙ্কের একদম সর্বশেষ এন্ট্রিটা আমরা দেখবো, সেটা হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুবই সহজ। দেখো, দ্য কোম্পানি মানে এই ব্যবসা, ডিটারমাইন্ড মানে তারা এটা খুঁজে পেয়েছে। কি খুঁজে পেয়েছে? দ্যাট কি পেয়েছে? ক্যাশ রিসিভড। ক্যাশ রিসিভড মানে ক্যাশ মানে কি? নগদ টাকা রিসিভড হয়েছে, নগদ টাকা পেয়েছে ফ্রম লন্ড্রি সার্ভিস, সরি ফ্রম লন্ড্রি সার্ভিস, ফ্রম লন্ড্রি না ফর লন্ড্রি সার্ভিস, যাক হবে, এখানে ফর্ম ফর হবে সম্ভবত, যাক ওটা কোনো ব্যাপার না। লন্ড্রি সার্ভিস বাবদ সে কত টাকা ক্যাশ পেয়েছে? ক্যাশ পেয়েছে কত টাকা? টাকার কথা বলা নেই, পরে লেখা আছে ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000। তার মানে এখানে দেখো, এখানে মজার বিষয়টা কি, যে এই কোম্পানি ক্যাশ পেয়েছে, এই যে ক্যাশ রিসিভড মানে ক্যাশ পেয়েছে। কত টাকা পেয়েছে? 5000 টাকা পেয়েছে। এই ক্যাশ টাকা কি বাবদ সে পেয়েছে? এই যে সার্ভিস, সার্ভিস মানে সেবা বাবদ সে পেয়েছে। এই যে খেয়াল করতে হবে, এখানে কিন্তু তিনটা জিনিস। লন্ড্রি সার্ভিস, এই যে আমি এটাও একটু মার্ক করে দিই, লন্ড্রি সার্ভিস একটু খেয়াল করো। তার মানে ক্যাশ রিসিপ্ট ফর লন্ড্রি সার্ভিস 5000। তার মানে আমি যদি, এটা যেহেতু ড্রাই ক্লিনার্স, তার মানে ওদের মেইন কাজই কিন্তু লন্ড্রি সার্ভিস দেওয়া, মানে লন্ড্রি সেবা দেওয়া। তাহলে লন্ড্রি সেবা বাবদ সে ক্যাশ রিসিভ নগদ টাকা পেয়েছে কত? 5000 টাকা। তাহলে সে যদি লন্ড্রি সার্ভিস দিয়ে 5000 টাকা পায়, তাহলে 5000 টাকা তার কাছে আসতেছে, তাহলে ক্যাশ নাম্বার 1 ডেবিট হবে, ক্যাশ ডেবিট। কত টাকা? 5000 টাকা। ওকে, নো ডাউট। এবার দেখি অ্যান অন অ্যাকাউন্ট টাকা 7000। এখন এই অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কি? এটা আমার বলা উচিত না, আমি বারবার বলেছি। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট আর অ্যাক্রুড। আমি আবার বলছি, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট আর অ্যাক্রুড, এই তিনটা, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অ্যাক্রুড, এই তিনটা শব্দ যদি কোথাও থাকে বুঝতে হবে ওই লেনদেনটা বাকিতে। তার মানে অন অ্যাকাউন্ট হলো 7000 টাকা, তার মানে এখানে বাকিতে 7000 টাকার আমি লন্ড্রি সেবা দিয়েছি। তার মানে বাকিতে যদি লন্ড্রি সেবা দেই, তাহলে আমরা সবাই জানি বাকিতে সেবা দিলে দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস রিসিভেবল, এটা একটা সম্পদ। তাহলে আমরা লিখবো অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কত টাকার দেনাদার? যেহেতু ধারে দিয়েছে, অন অ্যাকাউন্ট কত টাকা? 7000 টাকা, তাহলে 7000 টাকার দেনাদার বৃদ্ধি পেল। এখন এখানে বুঝতে হবে এই দুইটাই কিন্তু সম্পদ, ক্যাশও সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ। কারণ নগদ টাকাও আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, দেনাদার যার কাছে আমি টাকা পাবো সেটাও আমার জন্য সম্পদ, এটাও সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুইটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য দুইটা সম্পদকে কিন্তু আমরা এই যে ডেবিট করেছি। এখন এখানে কিন্তু আমাদের সেবাটা আমরা দিলাম কয় টাকার? আমি নগদে দিয়েছি 5000 আর ধারে দিয়েছি 7000, তাহলে আমি টোটাল কিন্তু 7-5 12,000 টাকা কিন্তু আমি সেবা দিয়েছি। তাহলে 12,000 টাকার কিন্তু আমার সেবা আয় বৃদ্ধি পেল। তাহলে সেবা আয়ের ইংরেজি কি? সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, তাহলে সেবা আয় কত টাকার? 12,000 টাকার। তাহলে 12,000 টাকাকে আমরা
ঠিক আছে, তাহলে এখানে আমরা কারণ কি লিখবো, যেহেতু টু রেকর্ড রিসিভড ক্যাশ ফর সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, সেবা আয় বাবদ আমার ক্যাশ রিসিভড হইলো, নগদ টাকা আসলো, অ্যান্ড অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট একটা লিখলেই হচ্ছে। ঠিক আছে, কারণ লেখাটা কোনো মুখ্য একটা বিষয় না, কারণ তুমি তোমার মতন লিখে দিলেই হবে। এখন তোমরা অনেকেই একটা কাজ করো, যে সেটা হচ্ছে এই ক্রেডিট পাশে যত লেনদেন ছিল এগুলো সব যোগ দিয়ে তোমরা এখানে লিখে জেড টেনে দাও, আবার ডেবিট সাইডে যে আইটেম গুলো ছিল এগুলো যোগ দিয়ে এখানে জেড টেনে দাও। এটা মানে এই যে লাস্টে জের নামানো যাবে দায়, এটা বাধ্যতামূলক কোনো কিছু না, এটা তুমি নামালেও হবে না নামালেও হবে। ঠিক আছে, মেইন হচ্ছে হলো তুমি জাবেদার ডেবিট ক্রেডিট গুলো ঠিক মতন করছো কিনা, তারিখটা ধারাবাহিকভাবে লিখছো কিনা, এবং টাকার অ্যামাউন্ট ঠিক মতন লিখছো কিনা, এইটাই মূলত দেখবে। কেমন, এছাড়া আর কোনো কিছু দেখেন। ইভেন আমরা যে এই যে ডেবিট ক্রেডিট লিখছি এগুলো লেখা লাগে না, শুধু মনে রাখবা এই যে ক্রেডিট যে আইটেম গুলো এগুলো সরাই লিখতে হয়। যে দেখো যেগুলো ক্রেডিট এগুলো আমরা সরাই লিখছি, দেখো এটা ক্রেডিট আমরা দেখো এই যে ক্যাশ সরাই লিখছি, এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট দেখো আমরা সরাই লিখছি। এই ক্রেডিট গুলোকে একটু সরাই লিখতে হয়। ঠিক আছে, এই ডেবিট ক্রেডিট এগুলো না লিখলে হয়, জাস্ট ক্রেডিট গুলো সরাই লিখবা। ঠিক আছে, অ্যাকাউন্টিং খুবই সহজ একটা টপিক, এটাকে এত কমপ্লিকেট করার বা এটাকে এত মানে মানে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু, মানে সিরিয়াসলি নিয়ে মানে একদম মানে এর বাইরে কিছু করা যাবে না এরকম নেওয়ার কোনো মানে এরকম বানানোর কোনো কিছু নাই। সহজ জিনিস সহজে শিখতে হবে, সহজে বুঝতে হবে। অ্যাকাউন্টিং ফর অল, অ্যাকাউন্টিং সবার জন্য। ঠিক আছে, তোমাদের যারা বিবিএ বা বিবিএস এ রয়েছে তোমাদের আসলে মোটিভেট করার কোনো কিছু নাই। তারপর তোমরা অনেকেই বলো যে স্যার অনার্স লাইফটা অনেক বড়, আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, বা অনেক সময় অনেক নন প্রোডাক্টিভ কাজে আমরা নিজেরা ব্যস্ত করে ফেলি। এর ফলে আমাদের মূল যে লাইফের যে আমাদের জীবনধারা বা আমাদের মেইন যে গোল, এইটার যে পথ, এই পথে আমরা অনেক সময় পিছায়ে পড়ি, বা অনেক সময় আমরা মানে মোটিভেশন খুঁজে পাই না বা অনুপ্রেরণা খুঁজে পাই না। তো দেখো আমাদের বাংলাদেশে মোস্ট অফ দা মানুষই কিন্তু একদম দরিদ্র, তা না হইলে একদম নিম্ন মধ্যবিত্ত। খুব কম মানুষই আছেন কিন্তু বাংলাদেশে যারা খুবই মানে ধনী এবং খুবই সচ্ছল মধ্যবিত্ত, এরকম পরিবার খুব কমই আছে। তো সুতরাং এই ভিডিও তোমরা যারা দেখছো তোমাদের ভিতরে আমি ধরে নিচ্ছি অনেকেই মানে অধিকাংশ স্টুডেন্টই যাদের আর্থিক সমস্যা কিন্তু আছে। এখন শোনো বাবারা, যাদের এই আর্থিক সমস্যা রয়েছে তাদের লাইফে আসলে এই যে প্যাশন বলো, তারপর হচ্ছে ওই মোটিভেশন বলো, অনুপ্রেরণা বলো, মানে এগুলো আসলে তাদের লাইফে থাকে না। মূল কথা হচ্ছে থাকা উচিত না না উচিত সেই বিষয়ে আমি যাচ্ছি না, মানে থাকে না। এটা থাকা, এই যে তুমি যে বলছো যে মোটিভেশন পাচ্ছ না, এটা স্বাভাবিক যে তুমি মোটিভেশন পাবে না। তোমার লাইফে যে জিনিসটা আছে কিনা এটা তুমি নিজেকে একটু প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়ায়, সেটা হচ্ছে দায়িত্ববোধ আছে কিনা তোমার লাইফে। আমি জানি যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার লাইফে দায়িত্ব আছে, তোমার লাইফে তোমার কাঁধের উপরে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, তোমার পরিবারের, তোমার নিজের, এবং এই রেসপন্সিবিলিটিস পালন করার জন্য তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে। এখন থেকেই কিন্তু তোমার, কারণ এই পৃথিবীতে আল্লাহ বলছে কিন্তু আমি সেই জাতিকে সাহায্য করি না যে জাতি নিজেকে নিজে সাহায্য করে না। সুতরাং তোমার পথটা তোমার নিজের, তোমার পথটা তুমি তোমার নিজের হাঁটতে হবে, তোমার স্ট্রাগল তোমার নিজের করতে হবে। অনেক লোক তোমার বাইরের থেকে কিন্তু বলবে, অনেকে অনেক আশা দেখাবে, অনেক অনেক কিছু বলবে যে ভাই না আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার ভালো চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। মনে রাখো ভাই, পরিবার মা বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না। একদম একান্ত পরিবার ছাড়া আপন কেউ নাই, আর আপন একজন আছে, তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এছাড়া আর কেউ আপন নাই। সুতরাং এই যে দায়িত্ববোধ বা এই যে তোমার নিজের পথ, এই যে পথ চলা, বা এই যে বিষণ্ণতা বা এই যে একাকী ফিল করা, এই যে ডিমোটিভেট ফিল করা, এগুলোর আসলে আমাদের লাইফে না থাকাই ভালো। ঠিক আছে, এই প্যাশন ট্যাশন এগুলোর কোনো দরকার নেই। আমাদের লাইফে একটা জিনিস আছে, সেটা হলো রেসপন্সিবিলিটিস, এন্ড এইটা আমাদের পালন করতে হবে ভাই। আর তুমি ওই যে মানে যে জায়গা আটকে গেছো, মানে যেখান থেকে আসলে পথ থেকে বিচ্যুত হয়ে যে অন্য পথে চলে গেছো, ওই পথ থেকে যত দ্রুত সম্ভব নিজেকে নিজে গুছায়
আবার তোমার মূল পথে নিজেকে ফেরত নিয়ে আসতে হবে। কারণ তোমার ভাই পিঠের উপরে বিশাল বড় বোঝা, তোমার পিঠের উপরে অনেক অনেক দায়িত্ব। সো এই দায়িত্ববোধের জায়গা থেকে প্লিজ নিজেকে এভাবে মানে শ্যালো করে, নিজেকে এই যে মূল্যহীন করে সময় নষ্ট করে হবে না। সো সময়ের একটু মূল্য দাও, পরিশ্রম করো। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়াশোনা রিলেটেড ইনশাল্লাহ আমি যতদিন আসি কমার্সে, আমি তোমাদের বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট বা বিবিএস এর স্টুডেন্ট যারাই রয়েছে না কমার্সের সব ডিপার্টমেন্টে ইনশাল্লাহ আমি তোমাদের সার্ভিস দিয়ে যাব। ঠিক আছে? তো আমার জন্য একটু দোয়া রেখো। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।